জেনেটিক রোগ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি মানে এসএমএ আর থ্যালাসেমিয়া। হ্যাঁ, নমস্কার। আমাদের কাছে বেশ কিছু তথ্য আছে, তো সেগুলো দেখতে গিয়ে একটা জিনিস বেশ চোখে পড়ল। মানে আধুনিক বিজ্ঞান যেভাবে এসএমএর মতো রোগের চিকিৎসায় এগিয়েছে। অনেকটা বিপ্লবের মতো। ঠিক, কিন্তু থ্যালাসেমিয়ার ক্ষেত্রে ছবিটা যেন একটু অন্যরকম। রোগীরা এখনও যেন সাপোর্টিভ কেয়ারের ওপরই বেশি নির্ভরশীল। হ্যাঁ, এই বৈচিত্র্যটা কিন্তু বেশ স্পষ্ট। দুটোই জেনেটিক রোগ, কিন্তু চিকিৎসার রাস্তায় অনেক তফাৎ। তো এই বিষয়গুলো নিয়ে আজ কথা বলবো, আর সাথে একটা 10 মাস বয়সী বাচ্চার হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস রিপোর্টও একটু বোঝার চেষ্টা করব আমরা। অবশ্যই। দেখুন, শুরুতেই বলি, এসএমএ হলো একটা নিউরোমাস্কুলার ডিসঅর্ডার, মানে নার্ভ আর মাসেলের রোগ। এটা হয় SMN1 বলে একটা জিন থাকে, সেটার সমস্যা হলে হয় জিনটা থাকে না, বা থাকলেও ঠিকমতো কাজ করে না। আচ্ছা। ফলে বাচ্চার নড়াচড়া করতে, খেতে, এমনকি শ্বাস নিতেও খুব কষ্ট হয়। আর থ্যালাসেমিয়া, ওটা তো আমরা বেশ পরিচিত একটা নাম। হ্যাঁ, থ্যালাসেমিয়া হলো রক্তের রোগ। এখানে আবার বিটা গ্লোবিন জিনের সমস্যা। এই জিনের গণ্ডগোলের জন্য হিমোগ্লোবিন মানে রক্তের যে প্রোটিনটা অক্সিজেন বহন করে, সেটা ঠিকমতো তৈরি হতে পারে না। আচ্ছা, তাহলে গোড়াতেই পার্থক্যটা বোঝা গেল, একটা নার্ভ মাসেলের, অন্যটা রক্তের। এবার আসি এসএমএ এর আধুনিক চিকিৎসার কথায়। শুনছি নাকি এমন চিকিৎসা এসেছে যা প্রায় মিরাকলের মতো কাজ করে। হ্যাঁ, মিরাকল শব্দটা হয়তো একটু বেশি হয়ে যায়, তবে হ্যাঁ, চিকিৎসার অগ্রগতি অসাধারণ। বিশেষ করে জলজনস্মার কথা বলতেই হয়। জলজনসমা এটা কি? এটা একটা জিন থেরাপি, মানে একটা ইনজেকশন, একবারই দিতে হয়। এটা শরীরে যে SMN1 জিনটা নেই বা খারাপ আছে, সেটার একটা ভালো কপি পৌঁছে দেয়। বলেন কি, একবারের ইনজেকশনই কাজ হয়? হ্যাঁ, মূলত এটা ডিজাইন করা হয়েছে সেভাবেই। সাধারণত 2 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এটা ব্যবহার করা হয়। FDAর অনুমোদন আছে। জীবন বাঁচায়, কিন্তু 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 দামটা আকাশ ছোঁয়া, মানে আন্তর্জাতিক বাজারে প্রায় 22 কোটি টাকার মতো। কি বলছেন, 22 কোটি? অবিশ্বাস্য। এটা তো সাধারণ মানুষের নাগালের বাইরে। আচ্ছা, এর বাইরে কি আর কোনো উপায় নেই? আছে, আরও কিছু চিকিৎসা আছে। যেমন ধরুন স্পিন রাজা, আসল নাম নুসিনারসেন। এটা স্পাইনাল ফ্লুইডে ইনজেকশন দিয়ে দিতে হয়। এটা আবার অন্য একটা জিন SMN2, ওটাকে একটু বেশি কাজ করতে সাহায্য করে, যাতে দরকারি প্রোটিনটা কিছুটা হলেও তৈরি হয়। ও আচ্ছা, এটা কি একবার নিতে হয়? না না, এটাই সমস্যা। এটা সারা জীবন নিতে হয়। প্রথম বছরে কয়েকটা ডোজ, তারপর প্রতি 4 মাস অন্তর অন্তর। তার মানে এটাও বেশ ঝামেলার আর খরচের ব্যাপার নিশ্চয়ই। অবশ্যই। আর একটা মুখে খাওয়ার ওষুধও আছে, রিসডিপ্ল্যাম বা ইভরিসডি। সিরাপ বা ট্যাবলেট ফর্মে আসে। এটাও SMN প্রোটিন বাড়াতে সাহায্য করে। এটা আবার সব বয়সের জন্যই চলে, আর বাড়িতে বসেই নেওয়া যায়। তাহলে মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে, এসএমএর এই নতুন চিকিৎসাগুলো, মানে জোলজেনসমা হোক বা স্পেন রাজা বা রিসডিপ্ল্যাম, এগুলো সরাসরি রোগের মূলে, মানে জিন বা প্রোটিনের অভাবটা পূরণ করার চেষ্টা করছে। ঠিক? একদম ঠিক ধরেছেন। এখানে থ্যালাসেমিয়ার সঙ্গে মূল পার্থক্যটা। কিভাবে? থ্যালাসেমিয়া জিনগত ত্রুটি সারানোর জন্য, মানে ওই বিটা গ্লোবিন জিনের সমস্যাটা ঠিক করার জন্য জোলজেলমার মতো সহজলভ্য এককালীন কোনো চিকিৎসা এখনো কিন্তু আসেনি। তাই নাকি? তাহলে থ্যালাসেমিয়ার রোগীরা এখন কিভাবে চলেন? মানে তাদের মূল চিকিৎসাটা কি? দেখুন, থ্যালাসেমিয়ার মূল চিকিৎসা এখনও সেই পুরনো পদ্ধতিতেই আটকে আছে অনেকটা। নিয়মিত রক্ত নিতে হয়, মানে ব্লাড ট্রান্সফিউশন। জানি। আর রক্ত নেওয়ার ফলে শরীরে যে অতিরিক্ত আয়রন জমে, সেটা বের করার জন্য আয়রন চিলেশন থেরাপি নিতে হয়। এগুলো জীবন বাঁচিয়ে রাখে, রোগটাকে ম্যানেজ করতে সাহায্য করে, কিন্তু সারিয়ে তোলে না। মানে নিরাময় নয়, শুধু সাপোর্ট। হ্যাঁ, তবে হ্যাঁ, ভবিষ্যতের দিকে তাকালে কিছু আশা দেখা যাচ্ছে। যেমন জিন এডিটিং প্রযুক্তি, ক্রিসপের নিয়ে অনেক কথা হচ্ছে। জেন্টিগ্লো নামে একটা জিন থেরাপিও কিছু ক্ষেত্রে অনুমোদন পেয়েছে বিদেশে, কিন্তু এগুলো এখনও হয় গবেষণার স্তরে, নাইলে খুবই সীমিতভাবে পাওয়া যায় আর অত্যন্ত ব্যয়বহুল। আচ্ছা, আমাদের দেশে মানে বাংলাদেশে জোলজেলমা বা স্পিন রাজার মতো চিকিৎসা পাওয়ার সুযোগ কতটা? সত্যি বলতে
খুবই সীমিত, প্রায় নেই বললেই চলে। বেশিরভাগ পরিবারকেই ভারত, সিঙ্গাপুর বা আমেরিকায় ছোটাছুটি করতে হয়, যদি সামর্থ্য থাকে। বুঝলাম। তবে আশার কথা হলো সম্প্রতি সরকারি উদ্যোগে বা বিভিন্ন ডোনেশনের মাধ্যমে দু একজন শিশু জলজেলমা থেরাপি পেয়েছে বলে খবর আছে। এটা অবশ্যই একটা পজিটিভ দিক। নিশ্চয়ই। আচ্ছা, এই প্রেক্ষাপটটা মাথায় রেখে এবার আমরা ওই রিপোর্টটার দিকে যাই। একটা 10 মাসের বাচ্চার হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস রিপোর্ট, এই পরীক্ষাটা আসলে কি বলে? হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস হলো একটা টেস্ট যেটা দিয়ে রক্তে কত রকমের হিমোগ্লোবিন আছে আর কোনটা কী পরিমাণে আছে সেটা দেখা হয়। এই রিপোর্টটায় দেখুন কয়েকটা জিনিস খেয়াল করার মতো। HbA মানে অ্যাডাল্ট হিমোগ্লোবিন আছে 88.1%। এটা কি স্বাভাবিক? 10 মাস বয়সের জন্য এটা হয়তো স্বাভাবিকের চেয়ে একটু কম হতে পারে, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো HbF মানে ফিটাল হিমোগ্লোবিন। সেটা কি হয়েছে? সেটার পরিমাণ দেখুন 9.4%। এটা কিন্তু বেশ বেশি। সাধারণত জন্মের 6 মাস পর HbF 1%-এর নিচে নেমে আসার কথা। ওহ, 9.4% মানে তো অনেক বেশি। হ্যাঁ, এটাই হচ্ছে রেজড HbF। আর HbA2 আছে 2.5%, যেটা স্বাভাবিক রেঞ্জের মধ্যেই পড়ে। তাহলে এই যে HbF বেশি, এটাই কি কনফার্ম করছে যে বাচ্চাটা থ্যালাসেমিয়া আছে? না, ঠিক কনফার্ম করছে না। দেখুন, শুধু এই রিপোর্টের ভিত্তিতে ফাইনাল কিছু বলা যায় না, তবে এটা একটা জোরালো সন্দেহ তৈরি করছে। খুব সম্ভবত এটা বিটা থ্যালাসেমিয়ার দিকেই ইঙ্গিত করছে, হয়তো ইন্টারমিডিয়া বা মেজরের কোনো প্রাথমিক লক্ষণ। তাহলে এখন কি করণীয়? রিপোর্টে তো কিছু পরীক্ষার কথা বলা আছে মনে হচ্ছে। হ্যাঁ, রিপোর্টেই দেখুন পরামর্শ দেওয়া আছে, কয়েকটা টেস্ট করতে বলা হয়েছে এবং খুব জরুরিভাবে বলা হয়েছে যে রক্ত দেওয়ার আগেই যেন এগুলো করা হয়। কি কি টেস্ট? যেমন রেটিকুলোসাইট কাউন্ট, এটা দিয়ে বোঝা যায় নতুন লোহিত কণিকা কেমন তৈরি হচ্ছে। সিরাম বিলিরুবিন মানে ডিরেক্ট আর ইনডিরেক্ট দুটোই। সিবিসি তো লাগবেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো DNA অ্যানালিসিস ফর থ্যালাসেমিয়া মিউটেশন। তার মানে ডিএনএ টেস্টটাই আসল উত্তরটা দেবে। একদম। DNA অ্যানালিসিস করলেই সঠিক ধরা পড়বে থ্যালাসেমিয়া আছে কি নেই, আর থাকলে কোন মিউটেশনের জন্য হচ্ছে। আরও দুটো জিনিস মনে রাখতে হবে কিন্তু। কি কি? এক, বাচ্চাটার বয়স মাত্র 10 মাস। অনেক সময় এই বয়সেও HbF থেকে HbA-তে সুইচ ওভারটা পুরোপুরি কমপ্লিট হয় না, তাই হয়তো কিছুদিন পর আবার টেস্ট করার দরকার হতে পারে। আর 2, যদি এর মধ্যে বাচ্চাটাকে রক্ত দেওয়া হয়ে গিয়ে থাকে, মানে ট্রান্সফিউশন হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু এই ইলেকট্রোফোরেসিস রিপোর্টটা ঠিক আসবে না। তখন অন্তত 3 মাস অপেক্ষা করে আবার টেস্টটা করতে হবে। আচ্ছা আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে পুরো ব্যাপারটা যদি একটু গুছিয়ে বলি, SMA চিকিৎসায় জিন থেরাপি যেমন জোলজেন্সমা একটা বিরাট পরিবর্তন এনেছে, যেটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে এখনো আমরা দেখতে পাচ্ছি না। ঠিক। আর এই নির্দিষ্ট বাচ্চাটার রিপোর্টে থ্যালাসেমিয়ার বেশ জোরালো সন্দেহ থাকলেও নিশ্চিত হওয়ার জন্য DNA অ্যানালাইসিস করতেই হবে, সাথে অন্য পরীক্ষাগুলোও জরুরি। একদম তাই। একদিকে চিকিৎসার এই অভাবনীয় অগ্রগতি, অন্যদিকে সেই পুরনো সাপোর্টিভ কেয়ার আর জিন থেরাপির জন্য দীর্ঘ অপেক্ষা, এটাই আজকের বাস্তব চিত্র। আজকের আলোচনা থেকে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে। একদিকে জোলজেন্সমার মতো থেরাপি কিছু নির্দিষ্ট রোগের ক্ষেত্রে প্রায় গেম চেঞ্জার হয়ে উঠছে। ভবিষ্যতে কি ক্রিসপারের মতো জিন এডিটিং প্রযুক্তি থ্যালাসেমিয়ার মতো অন্য জেনেটিক রোগগুলোর চিকিৎসার এই ফারাকটা কমিয়ে আনতে পারবে? মানে হয়তো একদিন থ্যালাসেমিয়ার জন্য এমন কোনো ওয়ান শট সলিউশন আসবে? এটা সত্যি একটা $1 মিলিয়ন প্রশ্ন। আশা তো রাখাই যায়। বিজ্ঞান যেভাবে এগোচ্ছে, অসম্ভব বলে তো কিছু নেই। তবে পথটা এখনো বেশ দীর্ঘ। আপনাকেও ধন্যবাদ।